রীতি, এক্সাম কেমন হয়েছে? জানি না ভাইয়া, দিছি তো। এখন মনে তো হয় না বেশি ভালো হয়েছে। কেন মনে হয় না? কেমন জানি মনে হচ্ছে ভালো করে এক্সপ্লেনেশন দেইনি, এরকম মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। এই এক্সপ্লেনেশন গুলি অ্যাকচুয়ালি চাইছি, এগুলো তো মেইন এক্সামে তো এক্সপ্লেন করতে হবে না, চাইছি যেন তোমরা আসলে বুঝে বুঝে ব্যাপারগুলা পড়ো, যে বুঝার উপরে এমফেসাইজ করার জন্য এই কাজটা করছি। আর না হলে পরে এমনিতে এমসিকিউ তে তো আর কেউ দেখবে না যে তুমি ওয়ার্কিং করে করছো, আরেকজন একটা দেখে দিছো নাকি কি দিছো, এটা তো যায় আসে না। বাট মেইন এক্সামে তো নিজে না পারলে তো আরেকজন একটা দেখে দেওয়া, এডএক্সেল এর এক্সামের ওখানে চিটিং করা একটু টাফ। করা যায় না এরকম না, করে অনেকজনই, বাট কারে বিশ্বাস করবা এক্সাম হলে যায়? অবশ্য না পারলে পরে যারটা পাও ওইটাই আল্লাহর নামে দিয়ে দাগায় দিলেই হয়ে যায়। আমার একটা ফ্রেন্ড আছে সায়ের, বুঝছো? ও কেমিস্ট্রি এক্সামের সময়, কেমিস্ট্রি পেপার 1 এর সময় ও আমার চেহারা লাথি মারতেছিল এতক্ষণ ধরে, ইনভিজিলেটরও দেখে না, ও লাথি মারতেছে, বলে যে এই দোস্ত এটা কি হবে, এটা কি হবে। আমি তো কই যে পোলা কি পাগল হয়ে গেছে, ওদের এক্সামের মধ্যে এমনি করে জিজ্ঞাসা করতেছে এরকম। তো এরপরে যে ও পানি খাইতে গেছে, পানি খাইতে যে এরপর আসতে সময় আমার খাতা দেখে এরপর পিছে যায় আবার বসছে। ইনভিজিলেটর এত বেশি এরকম দেখতে পায় না, জাস্ট সিট গুলো অনেক দূরে দূরে থাকে, তো তো এটার জন্য একটু ভয়ে মানুষজন কম দেখে। ও তো নোটিস করলে পরে ও তখন ওর ক্যান্ডিডেট নাম্বার দেওয়া থাকে টেবিলের মধ্যে, তো এই ক্যান্ডিডেট নাম্বারটা নিয়ে যায় পরে এরকম মার্কস ডিডাকশনে কিছু করতে পারে। বাট নর্মালি এরকম করে না আর কি। নর্মালি ওরকম অনেকজনেরই ক্যান্ডিডেট নাম্বার এরকম টেবিল থেকে নিয়ে যায়, অনেকজন তো ভয়ে ওখানে মনে করো যে ইউরিনেট করে টরে ফেলে, যে কি হবে না হবে, ডিসকোয়ালিফাই করে ফেলবে নাকি কি করবে এসব বুঝে না। তো এরপর যা দেখা যায় যে আসলে কিছুই করে না, এগুলো এমনি ভয় টয় দেখায়। আগে তো কি সব ভুগি চুগি বলতো, আগে বলতো যে হ্যাঁ ওদের ওখানে সিসি ক্যামেরা লাগানো থাকে, এই লাগানো থাকে, ওই লাগানো থাকে। আমি তো এক্সাম হলে ফার্স্ট দিন যায়, আমার জীবনে ফার্স্ট এক্সামে ছিল জানুয়ারি 2009-এ, কি বলে 2013-এ Jan 9 আর কি। ওইটাতে অ্যাকাউন্টিং এক্সাম ছিল। তো অ্যাকাউন্টিং এক্সামের সময় আমি যাই খালি এক্সাম হলের মধ্যে এইদিক ওদিক তাকাইতেছি যে কই ক্যামেরা, কই ক্যামেরাই পাই না খুঁজা, এরকম অবস্থা। তো এরপর যা বুঝলাম যে অনেক কিছু এরকম আজব আজব কথাবার্তা বলে মানুষ, যে এখানের মধ্যে ক্যামেরা লাগানো থাকে এই সেই। পরে দেখলাম যে কিছুই নাই, এগুলা এমনি এমনি বলতো। আচ্ছা, সো তাহলে এখন আমাদের যে হোমওয়ার্ক গুলা ছিল পেজ নাম্বার 177 এন্ড পেজ নাম্বার 179 এর চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলি, এগুলি কোয়েশ্চেন গুলো আমরা দেখে নেই, কি কি অ্যান্সার গুলো হবে। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার 1 কি বলতেছে, হাউ ডাজ ফিগার বি ইলাস্ট্রেট দ্য কনজারভেশন অফ চার্জ ইন আ সার্কিট? ফিগার বি টা কোনটা? ফিগার বি, লেটস গো টু ফিগার বি, এই যে এটা। সো ফিগার বি তে এখানে কনজারভেশন অফ চার্জ সে কিভাবে শো করতেছে? কনজারভেশন অফ চার্জ এখানের মধ্যে শো করতেছে বাই শোয়িং দ্যাট অল দ্য এমিটার্স আর শোয়িং দ্য সেম রিডিং। কারেন্টের রিডিং আমাদের কি দেখাইতেছে? হ্যাঁ, ওগুলা তো দেখতাম, এক্সাম তাড়াতাড়ি শেষ করে তো ইনভিজিলেটর ওগুলা দেখতাম, আমাদের সময় অনেক সুন্দর সুন্দর ইনভিজিলেটর পড়তো। অলওয়েজ আমার রোতে, আমার কলাম গুলাতে অলওয়েজ ইনভিজিলেটর সুন্দর পড়তো, প্লাস আশেপাশে সবগুলা মেয়েদের সিট পড়তো সুন্দর সুন্দর, বুঝছো? এখন কেমন কেমন কয়টা ইনভিজিলেটর পরে, বুড়ি বুড়ি আন্টি নাকি পরে, এর জন্য পোলাপাইনরা কান্নাকাটি করে। রাফি জামি ওরা বলে যে আরে আমাদের সময় এরকম সুন্দরী কোন ইনভিজিলেটর আসে না। আচ্ছা, সো তাহলে যেটা বলতেছিলাম যে ফিগার বি তে কিভাবে শো করতেছে যে চার্জ হলো কনজার্ভড, এখানের মধ্যে ব্যাপারটা কি, যে টোটাল অ্যামাউন্ট অফ চার্জ আমাদের, সরি ইন্টারনেট একটু ল্যাগ করছিল, দাঁড়া আমি স্ক্রিনটা আরেকবার শেয়ার দিয়ে নেই, হোপফুলি এখন ঠিক মতো থাকবে। হ্যাঁ ভাই, আমরা অনেক ইম্পর্ট্যান্ট একটা কনভারসেশনে ছিলাম ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ, এরপর পড়ালেখার মধ্যে গেছি দেখে এরপর ইন্টারনেট এরকম সমস্যা করছে। আচ্ছা, সো তাহলে আমরা যেই ব্যাপারটা বলতেছিলাম যে চার্জ কনজারভেশনের ব্যাপারটা ফিগার বি তে কিভাবে শো করতেছে, আমরা বলবো কি
যে ফিগার বি তে যতগুলি অ্যামিটার লাগানো, তিনটা অ্যামিটার লাগানো, তিনটার মধ্যে কি দেখানো আছে, তিনটার মধ্যেই ইকুয়াল অ্যামিটারের রিডিং আসতেছে। সো ইট মিনস কারেন্টের ভ্যালু সার্কিটের সব জায়গায় সেম। তো তাহলে চার্জ যদি কনজার্ভ থাকে তো তাহলে কি হবে, টোটাল অ্যামাউন্ট অফ চার্জ এন্টারিং এন্ড এক্সিটিং আ পয়েন্ট অলওয়েজ আমাদের এরকম সেম থাকবে। তো এখন এখানে অ্যানসারে তারা কি বলতেছে দেখো, all the emitter readings show the same current, so the quantity of charge passes through so the same quantity of charge passes through them each second, যে প্রতি সেকেন্ডে ইকুয়াল অ্যামাউন্ট অফ চার্জ এরকম পাস করতেছে, as there is only one route the charge can take, it must be conserved। যে এখানে তো সার্কিটটা হলো সিরিজ সার্কিট, তো রাস্তা জাস্ট একটাই, যে চার্জড পার্টিকেলের জাস্ট এই পাথ ফলো করে যে ইলেকট্রনস যে মুভ করবে তাদের মুভ করার জাস্ট একটাই পাথ আছে। সো তাহলে এখানে চার্জ কি থাকবে, কনজার্ভ থাকবে। টোটাল অ্যামাউন্ট অফ চার্জ এন্টারিং এন্ড এক্সিটিং আ পয়েন্ট or total amount of charge flowing through the circuit will remain conserved। কিভাবে বুঝলাম, by getting all the emitter readings same। তো এটা হলো আমাদের কোশ্চেন নাম্বার 1 এর জন্য, যে চার্জ কিভাবে ফিগার বি তে কনজার্ভ শো করছে অর ইমপ্লাই করতেছে আর কি। তো এখন কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে, if or four cell combination in figure E were connected to each other in series, what would be the total EMF? আচ্ছা, সো ফিগার ই কোনটা, ফিগার ই হলো এইটা। সো এখন এখানে ওকে, সো এখন এখানের মধ্যে যে চারটা আমাদের সেল দেওয়া, একটা হলো 1.5, একটা হলো 3, একটা হলো 4.5, একটা হলো 3। সো এখন বললো যে এই চারটাকেই যদি আমি একসাথে কানেক্ট করি সিরিজে, সো তাহলে ওই সার্কিটের টোটাল ইএমএফ কত হবে। সো এখন এখানের মধ্যে সিম্পল ম্যাথ, এই কঠিন ম্যাথটা যদি করতে তোমরা না পারো তো তাহলে তো সমস্যা। 1.5 প্লাস 4.5 প্লাস 3.0 প্লাস 3.0 কত হয়, এত আসার কথা। ওকে, সো তাহলে যে কথাটা বলতেছিলাম, যে এই চারটা যে সেল ছিল, চারটা যে আমাদের ব্যাটারির কম্বিনেশন গুলি ছিল, এগুলি সবগুলিকে যদি আমরা সিরিজে কানেক্ট করি তো তাহলে টোটাল ইএমএফ কত হবে, 12। সো তাহলে এই জিনিসটা অ্যানসার কত হবে, 12.0 ভোল্ট। এরপরে কোশ্চেন নাম্বার 3 তে কি বলে দেখি, সরি, এই তো কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে, if R3 has a resistance of 24 ohm, okay, how much current flows in figure J? এখন আর আমাদের উপরে নিচে যাইতে হবে না, ফিগার J এখানেই দেওয়া আছে। আচ্ছা, সো এখন R3 কত রেজিস্ট্যান্স, R3 রেজিস্ট্যান্স হলো 24 ওহম, আর R3 এর অ্যাক্রসে ভোল্টেজ। আচ্ছা, সো আমরা কোশ্চেন নাম্বার 3 পড়তেছিলাম যখন আবার স্ক্রিনটা চলে গেছিল। সো এখন হোপফুলি ওই প্রবলেমটা এখন আর ফেস করতে হবে না। তো আমরা স্টার্ট করি কোশ্চেন নাম্বার 3 থেকে আবার। সো কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছিল, if R3 had a resistance of 24 ohm, R3 এর across অলরেডি ভোল্টেজ কত ড্রপ হয়, 6 ভোল্ট। সো তাহলে ভোল্টেজ হলো 6 এন্ড রেজিস্ট্যান্স হলো 24। তো তাহলে ভোল্টেজ জানি, রেজিস্ট্যান্স জানি, আমরা কি এখানে ভিতর দিয়ে কারেন্ট বের করতে পারবো না, V is equal to IR ফর্মুলা দিয়ে। সো তাহলে V3 is equal to I into R3। সো তাহলে এখানে থেকে কারেন্ট ইজ ইকুয়াল টু কি হবে, ভোল্টেজ থ্রু রেজিস্টর R3 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স অফ রেজিস্টর R3। তো এখন ভোল্টেজ কত পায় R3, 6 ভোল্ট, আর তার ভিতর দিয়ে কত তার রেজিস্ট্যান্স কত, 24। সো তাহলে এখানে আমরা কারেন্টের ভ্যালুটা কত পাবো, 1/4। সো ইট মিন্স 0.25 অ্যাম্পিয়ার। সো তাহলে অ্যানসারটা কত, 0.25 অ্যাম্পিয়ার। ওকে, তো এগুলো একদম ইজি ইজি ক্যালকুলেশন, ও লেভেলস এর বাচ্চারা এগুলা জিনিস পারার কথা। তো এখন এখানের মধ্যে কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে, ইউজ ওহমস ল অন দ্য রেজিস্টার্স ইন ফিগার কে, যে নিচের যে ডায়াগ্রাম আছে এখানের মধ্যে ওহমস ল ইউজ করতে বলছে, কেন, টু ভেরিফাই দ্যাট দ্য ভোল্টেজ অ্যাক্রস প্যারালাল ব্রাঞ্চেস ইজ অলওয়েজ দ্য সেম, যে এখানে ওহমস ল ইউজ করে আমাদের আর এই যে 100 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ আর 50 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ, তারা দুজন কি আছে, প্যারালেলে আছে না যাবেন। তো সিন্স দে আর ইন প্যারালেল, তাদের ভোল্টেজ কি হওয়া উচিত, সেম হওয়া উচিত, তাই তো।
হ্যাঁ। তো তাহলে এই জিনিসটাই আমরা ভেরিফাই করব ইউজিং ওহমস ল। কি করব? V is equal to IR ফর্মুলা দিয়ে, যে V is equal to IR। তা এখন এখানে 0.12 into 100, so this give us what, 12। এখানের জন্য V is equal to IR, ওর কারেন্ট কত 0.24 আর ওর ভোল্টেজ কত 50, so তাহলে this also give us 12 ভোল্ট। সো তাহলে এইভাবে আমরা ওহমস ল ইউজ করে, যে V is equal to IR ইউজ করে আমরা কি শো করলাম? We showed that both the resistors that are in parallel to one another are receiving same amount of voltage. Okay, তো এখন কোয়েশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে? What is the total current that flows in figure I? ফিগার I কোনটা? এই যে ফিগার I। ওকে, সো এখন ফিগার I তে টোটাল কারেন্ট বের করতে বলছে। তো এখন ফিগার I তে টোটাল রেজিস্ট্যান্স কত? টোটাল রেজিস্ট্যান্স হলো 150 কিলো ওহম, আর টোটাল ভোল্টেজ কত 230 ভোল্ট। সো রেজিস্ট্যান্স জানি, ভোল্টেজ জানি, সো তাহলে কারেন্টটাকে সাবজেক্ট করে কারেন্ট বের করবে। একদম ইজি জিনিস, যে V is equal to IR, সো তাহলে কারেন্ট ইজ ইকুয়াল টু ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। সো এটা করলে যা আসে ওই জিনিসটা হবে আমাদের অ্যান্সার, যে 1.53 মিলি অ্যাম্পিয়ার আসবে। এন্ড উপরেরটা তো অলরেডি আমরা শো করছি। এই ক্যালকুলেশন করে দেওয়ার কোনো মানে নাই। কোশ্চেন নাম্বার 5 এরটা এটা তোমরা এমনি বুঝতে পারছো যে কারেন্ট কিভাবে বের করতে হবে। উই নো দা টোটাল রেজিস্ট্যান্স, উই নো দা টোটাল ভোল্টেজ, সো কারেন্ট উইল বি ইকুয়াল টু ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। আচ্ছা, সো এখন কোশ্চেন নাম্বার 6 এ কি বলতেছে? 6 এর এ তে হোয়াট ইজ দা টোটাল কারেন্ট ফ্লো থ্রু দা সেল ইন ফিগার এইচ। আচ্ছা, সো ফিগার এইচ এ সেলের ভিতর দিয়ে টোটাল কারেন্ট কত? আচ্ছা, এই যে ফিগার এইচ। সো এখন এই ফিগার এইচ এ কারেন্টের ভ্যালু কত, যে টোটাল কারেন্ট, এটার ভ্যালু কত? এখন ফিগার এইচ এর টোটাল রেজিস্ট্যান্স হলো 8 আর টোটাল ভোল্টেজ হলো 240। সো আবার সেম জিনিস, এটা এগুলো অ্যাকচুয়ালি করে দেওয়ার মানে নাই, এটা জাস্ট তাড়াতাড়ি করে দিচ্ছি। V is equal to IR, so I is equal to V by R। টোটাল ভোল্টেজ হলো 240 আর টোটাল রেজিস্ট্যান্স অফ দা সার্কিট কত 8। সো তাহলে 8 3 are 24, সো তাহলে 30 অ্যাম্পিয়ার। সো এই যে কত 30 অ্যাম্পিয়ার। এরপরে বি নাম্বারে কি বলতেছে? 6 এর বি তে হাউ মাচ কারেন্ট ফ্লোজ ইন দা 48 ওহম রেজিস্টর ইন ফিগার এইচ। এই 48 ওহম রেজিস্টরের ভিতর দিয়ে কত কারেন্ট ফ্লো করে এটা বের করতে বলছে। সো এখন কারেন্ট ইজ ইকুয়াল টু ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তো এখন ভোল্টেজ কত? ভোল্টেজ হলো 240 পাচ্ছে সে। সিন্স দে আর ইন প্যারালেল, তারা সবগুলো সেম ভোল্টেজ পাবে, পাওয়ার সাপ্লাই দিচ্ছে টোটাল 240। তো তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রেজিস্টর কত করে পাবে? 240 করে পাবে। আর 48 ওহমের রেজিস্টরের জন্য কারেন্ট বের করতে বলছে, সো রেজিস্ট্যান্স কত 48। সো তাহলে এটা কত হবে 5.0 অ্যাম্পিয়ার। 16.36। হোয়াট? ও না থাক, কি হলো? 240 ডিভাইডেড বাই 48, 240 কেন? টোটাল ভোল্টেজ কত? ভোল্টেজ কত? ও 240। তো তাহলে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্যারালেলে আছে, সবাই তো সেম ভোল্টেজ পাবে, ঠিক আছে? ওকে, সো তাহলে that was the solution to checkpoint questions of page number 177। এখন পেজ নাম্বার 179 এ আমরা যাই। এখানে কোশ্চেন 4টা দেখি। পেজ নাম্বার 179 এর চেক পয়েন্টে কি কি বলতেছে। কোশ্চেন নাম্বার 1 এ বলতেছে ইন ফিগার ডি ইউজ ওহমস ল টু ফাইন্ড দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু অ্যামিটার A2। ফিগার ডি কোথায়? আচ্ছা, এই যে ফিগার ডি। ওকে, এই যে ফিগার ডি কি বের করতে বলছে? কারেন্ট ফ্লোয়িং থ্রু অ্যামিটার A2, যে এইটার কারেন্টের ভ্যালু বের করতে বলছে। আচ্ছা, সো আমরা এখানে রেজিস্ট্যান্স জানি 5 ওহম, ভোল্টেজ জানি 4.5। সো ভোল্টেজ জানি, রেজিস্ট্যান্স জানি, তো কারেন্ট বের করতে পারবো না? তো কারেন্ট উইল বি ইকুয়াল টু হোয়াট? ভোল্টেজ which is 4.5 and resistance which is 5। সো তাহলে 9/10। সো 9/10 কত? 0.9 নাকি? সো 0.9 অ্যাম্পিয়ার।
এরপরে কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে, the current through the cell in figure D is 1.35 ampere. So তাহলে টোটাল কারেন্ট হলো 1.35 অ্যাম্পিয়ার, 0.9 অ্যাম্পিয়ার নিচে যায় আর 0.45 অ্যাম্পিয়ার উপরে যায়। ওকে, use your answer from question 1 to show that the circuit junction between the two emitters in figure D conserves the current. ওই তো এটা আমরা এখানে মধ্যে বলেই ফেললাম যে 1.3 আসতেছে towards this point, যে এটা হলো জাংশন। ওকে, এটা জাংশনটা ব্লু কালার দিয়ে ড্র করি, যে দিস ইজ দ্য জাংশন। এখন টোটাল অ্যামাউন্ট অফ কারেন্ট এন্টারিং দিস পয়েন্ট কত বলে দিছে না, যে সেলের ভিতর দিয়ে কারেন্ট কত 1.35। সো তাহলে দ্য কারেন্ট দ্যাট ইজ এন্টারিং টুয়ার্ডস দিস পয়েন্ট ইজ 1.35 অ্যাম্পিয়ার। দেন 0.9 অ্যাম্পিয়ার নিচে যাচ্ছে এন্ড 0.45 অ্যাম্পিয়ার উপরে যাচ্ছে। সো তাহলে 0.45 plus 0.9, this must be equal to the total amount of current entering the point, which is equal to 1.35. তো এই জিনিসটাই শো করতে বলছে বেসিক্যালি, যে 0.9 plus 0.45 is equal to 1.35। তো এগুলো একদম ইজি ইজি কোয়েশ্চেন, এগুলাতে কোনো প্রবলেম হওয়ার কথা না। এরপর কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে, ডেমনস্ট্রেট বাই ক্যালকুলেশন দ্যাট দ্য লোয়ার লুপ, মানে সেল এন্ড রেজিস্টর, এই যে লোয়ার লুপটা, এই যে লোয়ার লুপ মানে এটা বোঝাইতেছে সেল এন্ড সেল এন্ড দ্য রেজিস্টার কনজার্ভস এনার্জি, এনার্জি কনজার্ভ আছে এই জিনিসটা শো করতে বলছে। সো এখন এটা কিভাবে শো করব যে এনার্জি যে কনজার্ভড আছে, আমাদের ভোল্টেজ রাইজ আর ভোল্টেজ ফল সেম দেখাইতে হবে, তাই না? সো এখন টোটাল অ্যামাউন্ট অফ ভোল্টেজ দ্যাট ইজ বিং ড্রপড অ্যাক্রস R3 ইজ 4.5, আর সেলের ইএমএফ কত, সেলের ইএমএফ ও হলো 4.5। সো তাহলে এখানে থেকে আমরা বুঝতে পারতেছি কি, যে 0.9 into 5 ওহম is equal to 4.5, এটা হলো সেলের ইএমএফ এর সমান। সো এখানে থেকে বুঝতে পারতেছি কি, the energy is conserved, যে নিচের লুপের জন্য পাওয়ার সাপ্লাই বা সেল বা ব্যাটারি টোটাল ভোল্টেজ সাপ্লাই করতেছে কত 4.5 ভোল্ট। তো তাহলে ওই লুপের জন্য ভোল্টেজ রাইজ হলো 4.5, এন্ড অ্যাকর্ডিং টু কারশফস ল, যে লুপ রুলের জন্য কি হবে, in a closed loop total amount of voltage rise and total amount of voltage fall must be equal to one another. So তাহলে ওই জিনিসটা শো করাতেই কি হয়ে গেল, we have shown that the energy is conserved for that specific loop. আচ্ছা, সো এখন লাস্ট কোয়েশ্চেন চেক পয়েন্টে, কোয়েশ্চেন নাম্বার 4 কি বলতেছে, find the EMF of the cell in figure E. ওকে, তো এখন এই সেলের ইএমএফ চাইছে। ভেরি গুড, ওয়াও, এত কঠিন ম্যাথ, এটা কিভাবে করে? তো দুইটা রেজিস্টর দেওয়া 10 ohm and 20 ohm, and this is a series circuit, so the current flowing through them is what, 0.38 ampere. তো তাহলে এইটার জন্য ভোল্টমিটার রিডিং কত আসবে, 0.38 into 10, which is 3.8, 11.4 আর এখানের জন্য 0.38 into 20, which is what, এটা হবে আমাদের 7.6 নাকি? তো তাহলে 10 ওহম রেজিস্টর 3.8 ভোল্ট পাচ্ছে, আর 7. কি বলে 20 ওহম রেজিস্টর 7.6 ভোল্ট পাচ্ছে। সো তাহলে হোয়াট উইল বি দ্য টোটাল ভোল্টেজ বিং ইউজড ইন দ্য সার্কিট, 3.8 প্লাস 7.6, তো কত আসে 11.4। সো তাহলে 11.4 ভোল্ট ইজ দ্য ইএমএফ অফ দ্য পাওয়ার সাপ্লাই অর দ্য ব্যাটারি। সো তাহলে these were all the checkpoint questions that were the homework. তো এখন আমরা হোমওয়ার্কের সলিউশনটা শেষ করলাম, আমরা এখন শুরু করব ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, পটেনশিয়াল। ভাই বলো। আমার না একটা লুপ নিয়ে ইয়া ছিল, বুঝছো, ওই যে কম্বাইন্ড সার্কিট তুমি যে নোটপ্যাডে লেখাইছিলে ওইখানে যেতে পারবা? হ্যাঁ, হ্যাঁ, এখন কম্বাইন্ড সার্কিট, হ্যাঁ, ওই তুমি এটার যে লুপ আঁকছো না, হ্যাঁ, এই জায়গায় মনে করো R1 এর রেজিস্ট্যান্স বেশি আর R2 এর রেজিস্ট্যান্স কম। তো এইখানে লুপের কোনটায়, মানে আমি লেফট হ্যান্ড কিভাবে, সাইডেরটায় নাকি রাইট হ্যান্ড সাইডেরটায়? লেফট হ্যান্ড সাইডেরটায়, আচ্ছা, এটার R1 মনে এর করো, রেজিস্ট্যান্স বেশি, R2 আচ্ছা এর রেজিস্ট্যান্স কম। হ্যাঁ
হ্যাঁ, তো এখানে মনে করো R8 দিয়ে 5 ভোল্ট যাইতেছে, আর R1 এর যেহেতু রেজিস্ট্যান্স বেশি, এখানে বেশি ভোল্ট যাইতেছে, কিন্তু R2 না, এর রেজিস্ট্যান্স কম। R1 আর R2 এর রেজিস্ট্যান্স সবসময় সেম হইতে হবে। রেজিস্ট্যান্স সেম হইতে হবে না, রেজিস্ট্যান্স যতই ডিফারেন্ট থাকুক না কেন তারা দুজন সেম ভোল্টেজ পাবে, বিকজ তারা প্যারালেলে আছে। মানে বেশি হোক কম হোক, তাহলে তো মানে ফর্মুলা V = IR এর সাথে মিলতেছে না। কেন মিলবে না? কারেন্ট ডিফার করবে। কারেন্টটাই তো চেঞ্জ কারেন্ট হবে ডিফার এখানে করবে। মধ্যে, যে যার রেজিস্ট্যান্স বেশি তার ভিতর দিয়ে কারেন্ট যাবে কম, ও ভোল্টেজ সেম আচ্ছা, পাবে। হ্যাঁ, কারেন্ট কমবে। হ্যাঁ, বেশি ঠিক রেজিস্ট্যান্সের আছে। জন্য কারেন্ট কম যাবে, তো ইভেনচুয়ালি V IR এর ওখানে কারেন্ট বেশি ভোল্টেজ কম, কি বলে কারেন্ট বেশি রেজিস্ট্যান্স কম, ওইটা দিয়ে একটা ভোল্টেজ পাবা। আর একটা হলো কারেন্ট কম রেজিস্ট্যান্স বেশি, ওইটা দিয়ে ভোল্টেজ পাবা, দুটোটা ভোল্টেজ সেম আসবে। আচ্ছা, আচ্ছা। ওকে, সো তাহলে এখন আমরা পটেনশিয়াল ডিভাইডার সার্কিট নিয়ে কথা বলা শুরু করব। পটেনশিয়াল ডিভাইডার সার্কিট একদম ইজি একটা জিনিস, কনসেপ্ট এত কঠিন কিছু না, জাস্ট তোমার অ্যাপ্লিকেশনটা বোঝা লাগবে, তাহলে পরে তুমি বুঝতে পারবা যে আসলে পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের কাজ কি। ওকে, বেসিক্যালি এই কথাটা ফার্স্ট কে বলবা? সায়মা, সায়মা বলো। পটেনশিয়াল ডিভাইডার, এই এই যে দুইটা ওয়ার্ড, হ্যাঁ, এটার মানেটা কি? পটেনশিয়াল ডিভাইডার মানে কি? এটা শুনলে কি মনে হয়? মনে করো তুমি পটেনশিয়াল ডিভাইডার সার্কিট সম্পর্কে কিছু জানো না, জাস্ট এই নামটা শুনছো যে পটেনশিয়াল ডিভাইডার, পটেনশিয়াল নামে জানো হলো ভোল্টেজ, ভোল্টেজকে পটেনশিয়ালও বলা হয়। আর এখানের মধ্যে বলতেছে পটেনশিয়াল ডিভাইডার, তো এটা দেখে তুমি এটা শুনলে তোমার মাথায় কি আসে যে এখানের মধ্যে কি হইতে পারে সার্কিটে? সাইমা? পিডি ডিভাইড করে, ওয়াও ভেরি গুড। এটাই অ্যাকচুয়ালি অ্যান্সার, যে ভোল্টেজ কি হয়ে যাবে, ভোল্টেজ উইল গেট ডিভাইডেড, দ্যাটস ইট, ভেরি গুড। সো তাহলে ভোল্টেজটা ডিভাইড হয়ে যাবে, কিন্তু আমরা ডিভাইডটা করব কেন? যার কোনো কিছু ডিভাইড করার পটেনশিয়াল আছে, ওয়াও ভেরি গুড। আচ্ছা, সো তাহলে সাইমা যে কথাটা বলছে ওখান থেকে আমরা কন্টিনিউ করি, যে পটেনশিয়াল ডিভাইডার সার্কিট কি করবে? পিডি কে ডিভাইড করে দিবে। তো পিডি ডিভাইড করার কি দরকার সাইমা, বলতে পারবা? কেউ কি বলতে পারবা যে আমাদের পিডি ডিভাইড করার দরকারটা কি? সবকিছু তো সেম ভোল্টেজ ইউজ করে না, হ্যাঁ, তো তাহলে সবকিছু সেম ভোল্টেজ ইউজ করে না, তো তাহলে পিডি ডিভাইড করে কি করব? টাইপ করে না বলে আনমিউট করে বলো, তাইলে পরে অনেক তাড়াতাড়ি আমাদের ডিসকাশনটা আগাইতে পারবো। যার যতটুক লাগবে তাকে ততটুক দিব, ভেরি গুড এসাস। এইটাই হলো মেইন কাজ, যে সবার তো সেম ভোল্টেজ লাগে না, সাইমা যেটা বললো, এনএসএস বললো কি, তো তাহলে সবার সেম ভোল্টেজ লাগে না, ঠিক আছে, ভালো কথা। তো তাহলে আমাদের পটেনশিয়াল ডিভাইডার সার্কিটে করবোটা কি? যার যতটুকু ভোল্টেজ লাগে ততটুকু যেন আমরা তাকে কি করতে পারি, সাপ্লাই দিতে পারি। বিকজ এক্সেস ভোল্টেজ কেউ যদি রিসিভ করে, যে কোন একটা সার্টেন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স একটা স্পেসিফিক ভোল্টেজে অপারেট করে, আমি যদি তাকে বেশি ভালো পায়, বললাম যে আচ্ছা তোমার 5 ভোল্ট লাগে, আমি তোমাকে 7 ভোল্ট দিলাম, সে কিন্তু খুশি হবে না। তার লাগে হলো 5 ভোল্ট ইন অর্ডার টু ওয়ার্ক অপটিমালি। কিন্তু তাকে তুমি যদি এক্সেস ভোল্টেজ দাও, হোয়াট উইল হ্যাপেন? তার সার্কিটের ওখানে ড্যামেজ হইতে পারে, ঠিক আছে, এক্সেস ভোল্টেজ পাওয়াতে তার সার্কিটের ওখানে ড্যামেজ হইতে পারে। সো ইন অর্ডার টু অ্যাভয়েড দ্যাট, আমরা কি করব? পটেনশিয়াল ডিভাইডার সার্কিট ইউজ করতে পারি। এটা অনেক বড় একটা কাজ পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের, ভালো মতো তোমরা নিজেরাই বলে ফেললা। কিন্তু পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের আরো অনেক ইম্পর্টেন্ট একটা বড় কাজ আছে, ওই কাজটা কি বলতে পারবা শুভাশিস?
ওভারহিটিং প্রিভেন্ট করে, ওই তো আমরা যার যতটুকু লাগে তাকে ওইটা দেই, সো ওই জিনিসটা থেকেই আমরা বলতে পারতেছি যে আসলে ওভারহিটিং অ্যাভয়েড করে। ভালো কথা মনে করছো রিক্তি, তো এটা একটা ভালো অ্যান্সার যে ওভারহিটিং অ্যাভয়েড করে বাই সাপ্লাইং only the required amount of voltage to that specific appliance. ওকে, অডিও ভলিউম কন্ট্রোল, হ্যাঁ ওখানের মধ্যে এই কাজ আমরা করতে পারি। এটাই তো যে আমাদের মনে করো আমরা কোন একটা স্পিকারে এরকম গান শুনতেছি, সো এখন আমার মনে হলো যে না আমি এত বেশি সাউন্ডে শুনতে চাই না, আমি একটু সাউন্ড বাড়াইতে চাই বা সাউন্ড কমাইতে চাই, যেটাই হোক না কেন, সো আমি আমার ডিজায়ার্ড ভলিউম ওয়াইজ আমি কি করতে পারবো, এটা চেঞ্জ করতে পারবো। সো ওখানের জন্য একটা কাজ আছে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো পটেনশিয়াল ডিভাইডার সার্কিট কিসে ইউজ করা যায়, অটোমেটিক সার্কিটে ইউজ করা যায়, আর সেন্সর সার্কিটে ইউজ করা যায়। হ্যাঁ, ভেরি গুড। এখানে সন্ধি যেটা বলছো যে টেম্পারেচার ইন ফ্রিজার, যে এখানের মধ্যে আমরা কি করি, ফ্রিজে কিন্তু আমরা এরকম বারবার অন অফ করি না যে এখন এই খাবারটাকে ঠান্ডা কর, এখন এই খাবারটাকে ঠান্ডা কর, এরকম কিন্তু তাকে বারবার আমরা কমান্ড দেই না, সে কিন্তু আপনা আপনি এটাকে কি করতে পারে, ডিটেক্ট করতে পারে, অর আপনা আপনি তার কুলিং সার্কিটটাকে অন অফ করতে পারে, যখন দরকার অন করে, যখন দরকার অফ করে। এই ব্যাপারগুলো কিভাবে অ্যাকমপ্লিশ করা পসিবল, ইউজিং পটেনশিয়াল ডিভাইডার সার্কিট। সো বেসিক্যালি হোয়াট হ্যাপেন, যে এটা একদম ইজি একটা জিনিস, তোমাদের স্টুডেন্ট বুকে একটু ঘুরায় লিখবে, বাট স্টুডেন্ট বুকটা আমরা পড়বো, এখানের জন্য তোমাদেরকে জাস্ট স্পেসিফিক্যালি পটেনশিয়াল ডিভাইডার সার্কিটে কি হয় ওই জিনিসটা আমি প্রথমে সিম্পল ওয়েতে বলে দেই, দ্যাট উইল বি মোর দ্যান এনাফ টু সলভ দ্য ম্যাথমেটিক্যাল প্রবলেমস দ্যাট ইউ উইল এনকাউন্টার। ওকে, তা এখন এখানের মধ্যে বেসিক্যালি থাকবে কি, দেখো ইউ হ্যাভ আ পাওয়ার সাপ্লাই, যে একটা ব্যাটারি আছে, ওকে, একটা ব্যাটারি তোমাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ দিবে আর ইএমএফ দিবে। এখন এই সার্কিটে এখানে একটা অ্যামিটার, এখানে একটা রেজিস্টর, এখানে আরেকটা রেজিস্টর, দ্যাটস ইট। এটাই হলো তোমার পটেনশিয়াল ডিভাইডার সার্কিট। এখন এখানের মধ্যে দুইটাই যদি ফিক্সড রেজিস্টর থাকে তাহলে বেসিক্যালি আমাদের অ্যাকচুয়ালি কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়, ঠিক আছে। ডিফিকাল্ট কেন, ব্যাপারটা দেখো, তোমাকে তো ডিফারেন্ট ওয়েতে যদি বুঝাই, মনে করো আমি একটা এক্সাম্পল দেই ফার্স্টে, এখানে আমি উপরের সার্কিটটাতে ব্যাক আসবো, আমি নিচে জাস্ট কয়টা রাফ সার্কিট ড্র করব, তাহলে যেন তোমাদের একটা আইডিয়া হয় যে অ্যাকচুয়ালি কি করতেছি। মনে করো যে আমার কাছে এরকম একটা বাল্ব আছে, হ্যাঁ, আই হ্যাভ আ সার্টেন ফিলামেন্ট বাল্ব, যার একটা স্পেসিফিক রেটিং লেখা, যে ফিলামেন্ট বাল্বের ভোল্টেজ লাগবে 3 ভোল্ট, ঠিক আছে, ভোল্টেজ তার কত লাগবে, 3 ভোল্ট ভোল্টেজ লাগবে। তো এখন এই 3 ভোল্ট ভোল্টেজ যদি সে পায়, তাহলে পরে সে কি করতে পারবে, ঠিক মতো অপারেট করতে পারবে। 3 ভোল্টের বেশি পাইলে কি সমস্যা হবে, তার ফিলামেন্টটা পুড়ে যাইতে পারে, ঠিক আছে, ওই যে রিক্তি যেটা বললো ওভারহিটিং অ্যাভয়েড করার জন্য। এখন ব্যাপারটা কি বললাম, ইউ হ্যাভ আ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, যেটার কি অপটিমাম ভোল্টেজ হলো 3 ভোল্ট, যে সে 3 ভোল্টের বেশি পাইলে পরে সমস্যা করবে তার সার্কিটের মধ্যে। ওকে, এখন আমার কাছে সমস্যাটা হয়েছে কি, সমস্যাটা হয়েছে the power supply that I have, যে আমার কাছে যে সেলটা আছে, এই সেল সাপ্লাই করে হলো 6 ভোল্ট। সেল কত সাপ্লাই করে, 6 ভোল্ট, আর আমার অ্যাপ্লায়েন্স যেটা আমি জ্বালাবো এটার জন্য কত লাগবে, 3 ভোল্ট ভোল্টেজ লাগবে। তো এখন সমস্যাটা কি হবে রিক্তি বলতো, আমি যদি এখন এই 6 ভোল্ট পাওয়ার সাপ্লাইটা দিয়ে জাস্ট সিম্পলি আমার বাল্বটাকে কানেক্ট করে দেই, তো তাহলে বাল্বের ফিলামেন্টটা কি পুড়ে যাবে না? তার রিকোয়ারমেন্ট হলো, তার রেটিং হলো 3 ভোল্টের, কিন্তু সে পাবে কত, সিন্স ইট ইজ দ্য অনলি অ্যাপ্লায়েন্স অর সিন্স ইট ইজ দ্য অনলি কম্পোনেন্ট ইন আ সিরিজ সার্কিট, তো 6 ভোল্ট সাপ্লাই করলে পরে সে একাই কি পাবে, পুরো 6 ভোল্টটা পাবে না। বুঝতে পারতেছো কি বলতেছি?
ওকে, সো তাহলে সে একাই 6 ভোল্ট পাবে, তো এখানের মধ্যে হলো সমস্যা। সো এটার জন্য হোয়াট উই নিড টু ডু, আমাদের এমন একটা রেজিস্টর খুঁজে বের করতে হবে সে যেন কি করতে পারে, এমন একটা রেজিস্টর আমরা খুঁজে বের করলাম যে বাল্বের ভিতরে যে এক্সেস ভোল্টেজ আসতেছিল ওই এক্সেস ভোল্টেজটাকে যেন সে নিজে নিয়ে নেয়। তো তাহলে যেন বাল্বের 3 ভোল্ট দরকার সে যেন 3 ভোল্ট পায়, আর এক্সেস যতটুকুই পাইতেছিল ওইটা যেন কে নিয়ে নেয়, আলাদা যে একটা ফিক্সড রেজিস্টর আমরা খুঁজে বের করছি ওই ফিক্সড রেজিস্টর যেন এটা নিয়ে নেয়। কিন্তু এটা কি, এটা একটু আমাদের আনলাইকলি যে যতটুকু লাগবে অর স্পেসিফিক এত ওহমের রেজিস্টরই খুঁজে পাওয়া কিন্তু অনেক টাফ। ঠিক আছে, ফিক্সড রেজিস্টর যদি ইউজ করি স্পেসিফিক্যালি এত ওহমের একটা ফিক্সড রেজিস্টর লাগবে, এটা খুঁজে পাওয়া অনেক কষ্ট। সো এইটার জন্য আমরা ফিক্সড রেজিস্টর ইউজ না করে আমরা কি করি, এটার জন্য আমরা ফিক্সড রেজিস্টর ইউজ না করে উই ইউজ আ ভেরিয়েবল রেজিস্টর। ভেরিয়েবল রেজিস্টর ইউজ করলে লাভটা কি হয়, ভেরিয়েবল রেজিস্টর ইউজ করলে লাভটা হয় যে আমাদের নিজের ইচ্ছা মতো আমরা কি করতে পারি, রেজিস্ট্যান্স বাড়াইতে কমাইতে পারি যতক্ষণ না পর্যন্ত আমাদের রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ভোল্টেজটা সে কি করতে পারতেছে, ফুলফিল করতে পারতেছে। ঠিক আছে, একটা ফিক্সড রেজিস্টরের তো আমরা রেজিস্ট্যান্সটা নিজেরা কি করতে পারবো না, ম্যানিপুলেট করতে পারবো না, যে ভোল্টেজ বাড়াইতে পারবো না বা কমাইতে পারবো না। সো এটার জন্য আমরা কি করি, দুইটা যদি ফিক্সড রেজিস্ট্যান্সের কম্পোনেন্ট থাকে, ভোল্টেজ ইজ গেটিং ডিভাইডেড, এটাতে কোনো প্রবলেম না। যে সাইমাকে যে জিজ্ঞাসা করছে একদম শুরুতেই যে পটেনশিয়াল ডিভাইডার, দুইটা ওয়ার্ড শুনলে পরে কি মাথায় আসে, যে ভোল্টেজটা ডিভাইড হয়ে যাবে, হ্যাঁ এটাই হবে। তো এখানের মধ্যেও সেম, ইট ডাজন্ট মিন যে দুইটা ফিক্সড রেজিস্টর আছে দেখে ভোল্টেজ ডিভাইড হবে না। ইয়েস, ভোল্টেজ উইল গেট ডিভাইডেড, এটা একটা সিম্পল একটা সিরিজ সার্কিট না, তো ভোল্টেজটা ডিভাইড হয়ে যাবে, এখানের মধ্যে কোনো প্রবলেম না। কিন্তু প্রবলেমটা কিসে, প্রবলেমটা হলো যে এইখানে আমাদের ম্যানিপুলেটিং ফ্রিডমটা কম, বিকজ আমাদের ফিক্সড রেজিস্টরের রেজিস্ট্যান্স ফিক্স থাকে। ওকে, তো এর জন্য আমরা একটু ব্যাপারগুলোকে ইন্টারেস্টিং বানানোর জন্য আমরা কি করতে পারি, একটা ভেরিয়েবল রেজিস্টর ইউজ করলাম আর একটা ফিক্সড রেজিস্টর ইউজ করলাম। নাও এখানের মধ্যে আমি এরকম নাম দেই। ওকে, এখানে স্টুডেন্ট বুকে যে নামগুলা দিছে আমি ওইভাবে নামগুলা দিতেছি, তাহলে যেন তোমরা স্পেসিফিক্যালি স্টুডেন্ট বুকের সাথে রিলেট করতে পারো। ওকে, সো এখন তোমাদের স্টুডেন্ট বুকে যে নামগুলা দিছে এটা কি, ফার্স্ট অফ অল দা ভোল্টেজ ইনপুট অর দা ইএমএফ, এটাকে বলা হয়েছে ভি ইন। ঠিক আছে, ভোল্টেজ ইনপুটটাকে এইভাবে করে তারা নাম দিছে যে টোটাল ইএমএফ অফ দা পাওয়ার সাপ্লাই হলো ভি ইন। ওকে, এখন প্রথম রেজিস্টরটাকে নাম দিছে R1, এর পরের রেজিস্টরটাকে নাম দিছে কি R2, এন্ড অলওয়েজ R2 কে তারা মেইন কম্পোনেন্ট হিসেবে ইউজ করতেছে। যে মেইন কম্পোনেন্ট বলতে কি, মেইন কম্পোনেন্ট বলতে যে R2 টা হলো আমাদের অ্যাকচুয়াল অ্যাপ্লায়েন্স যাকে আমরা চালাইতে চাই। ঠিক আছে, সো তাহলে R2 এর অ্যাক্রসে যতটুকু ভোল্টেজ ড্রপ হবে এটাকে আমরা কি বলবো, ভি আউট, সরি ভি আউট। সো এইটা হলো মেইন ব্যাপার। এই সার্কিটে পটেনশিয়াল ডিভাইডারের কাজ কি ওটা বলবো, যে এখানের মধ্যে ভোল্টেজ আমরা কেন ডিভাইড করতেছি, এই যে এক একটা কথা বললাম না, যে আমাদের স্পেসিফিক কতগুলা পারপাসে আমরা কি করতে পারি, ভোল্টেজটাকে আমরা ডেলিবারেটলি ডিভাইড করে নেই। ঠিক আছে, ভোল্টেজটাকে আমরা ডেলিবারেটলি ডিভাইড করে নেই, তাহলে যেন আমাদের অ্যাপ্লায়েন্সের পারপাসটা ফুলফিল করা যায়। আমাদের এটা সার্কিট বাই সার্কিট বেসিসে যাইতে হবে। এখানে জাস্ট একটা সিম্পল পটেনশিয়াল ডিভাইডার সার্কিট শো করতেছি, যে পাওয়ার সাপ্লাই একটা সার্টেন ভোল্টেজ দিল, এই ভোল্টেজটা কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে বিটুইন দা টু কম্পোনেন্টস। R1 আর R2 কি করবে, টোটাল ইনপুট ভোল্টেজকে শেয়ার করে নিবে বা তাদের মধ্যে ডিভাইড করে ফেলবে, এটা বুঝাইতেছে। ঠিক আছে সন্ধি, আচ্ছা। সো এখন এখানের মধ্যে এইটার অ্যান্সার কে দিবা, এটার অ্যান্সার জাবের বলো, যে
আমাদের কারেন্টের দুই ভাবে আমরা এরকম বের করতে পারি। দুই ভাবে কি অনেক ভাবে এরকম বের করা যায়। এন্ড এটা কি একটা সিরিজ সার্কিট না বলতো যাবে? হ্যাঁ ভাই। তো একটা সিরিজ সার্কিটে তো কারেন্ট অলওয়েজ সেম। ওকে, সো এখন আমি দুইটা ইকুয়েশন লিখি, এই দুইটা ইকুয়েশনের মধ্যে দেখো কোনো ভুল আছে নাকি। হোয়াট আই ক্যান রাইট ডাউন ইজ, এমন বলা যায় টোটাল ভোল্টেজ ইনপুট ইজ ইকুয়াল টু টোটাল কারেন্ট ইনটু টোটাল রেজিস্ট্যান্স ইন দা সার্কিট। তো কারেন্টের নিচে কোনো টি দেই নাই কেন? বিকজ কারেন্ট তো সব জায়গায় সেম। ওকে, তো তাহলে কারেন্ট এখানে আলাদা করে ওরকম লিখার কোনো মানে নাই, ওর লিখেও দেই দাঁড়াও। টোটাল ভোল্টেজ ইনপুট ইজ ইকুয়াল টু টোটাল কারেন্ট ইনটু টোটাল রেজিস্ট্যান্স ইন দা সার্কিট। এটা নিয়ে কোনো প্রবলেম আছে? না। তো তাহলে টোটাল কারেন্টকে কি লেখা যায়? টোটাল কারেন্ট ইজ ইকুয়াল টু টোটাল ভোল্টেজ ইনপুট ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। ওকে, অর টোটাল রেজিস্ট্যান্স কে এমন লেখা যায় কি, এটা একটা সিরিজ সার্কিট না, তো একটা সিরিজ সার্কিটে তোমার টোটাল রেজিস্ট্যান্স কি হবে? ইন্ডিভিজুয়াল রেজিস্টর গুলার রেজিস্ট্যান্সের সামেশন, তাই তো? হ্যাঁ। ওকে, সো তাহলে এখানে কি লেখা যায়? R1 প্লাস R2, রাইট? তো এইটা হলো আমার একটা কারেন্টের ফর্মুলা or কারেন্টের এক্সপ্রেশন, যে টোটাল কারেন্ট ইজ ইকুয়াল টু ভোল্টেজ ইনপুট ডিভাইডেড বাই R1 প্লাস R2। নাও আমি যদি ভি আউট নিয়ে যদি একটা ইকুয়েশন লিখতে চাই, সাইমা দেখো তো এটা ঠিক আছে নাকি? ভি আউট ইজ ইকুয়াল টু কি হবে? R2 এর ভিতর দিয়ে যতটুকু কারেন্ট যাচ্ছে মাল্টিপ্লাইড বাই R2 এর রেজিস্ট্যান্স হবে না? যে এখানের জন্য R2 এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে কত? টোটাল কারেন্টটাই যাচ্ছে, বিকজ কারেন্ট ইজ দ্য সেম এভরিওয়্যার ইন আ সিরিজ সার্কিট। আর রেজিস্ট্যান্স কত তার? R2। সো তাহলে এখানের থেকে যদি আমরা আবার কারেন্টটাকে সাবজেক্ট করি, সো তাহলে কি লেখা যায়? টোটাল কারেন্ট ইজ ইকুয়াল টু ভি আউট ডিভাইডেড বাই R2, নাকি? এই ইকুয়েশন নিয়ে কি কোনো প্রবলেম আছে লামিয়া? লামিয়া কি শুনতে পাইতেছো কি বলতেছি? আচ্ছা, সন্ধি কি বলতেছে? কম্পোনেন্ট 6 ভোল্ট করে ইউজ করলে এক একটা তাহলে কি হবে? সন্ধি, তোমার কোয়েশ্চেনটা আমি বুঝি নাই, কি বলছো? আর রিক্তে দেখো ওরা কি করতেছে, ঘুমায় নাকি কি করে? ওকে, সো তাহলে যেটা আমরা বলতেছিলাম যে কারেন্টের আমরা দুইটা এরকম এক্সপ্রেশন বের করছি, আর সন্ধি তোমার কোয়েশ্চেনটা তুমি আরেকবার করলে ওটার অ্যান্সার দিয়ে আমরা এটা নিয়ে একটা ফর্মুলা ডেরাইভ করব। ভোল্টেজ সাপ্লাই করে 10 আর লাগবে হলো 12, তো তাহলে পরে তো কম ভোল্টেজ পাচ্ছে, তাহলেও ঠিক মতো কাজ করবে না। ওই যে মাঝে মাঝে তোমাদের বাসায় কি এরকম কখনো হয় না যে ভোল্টেজ ডাউন হয়ে যায়, যে লাইটের ব্রাইটনেস কমে যায়, দেন ফ্যান অনেক আস্তে আস্তে ঘুরে, এরকম সমস্যা করে না? তো এরকম আর কি, যে লো ভোল্টেজ থাকলে পরে তখন এরকম প্রবলেম হবে, তখন অ্যাপ্লায়েন্সের সমস্যা হয়। ঠিক আছে, তো এর জন্য অ্যাপ্লায়েন্সের অ্যাকচুয়ালি যতটুকু দরকার ততটুকু দেওয়াই ভালো। ঠিক আছে, ওকে। সো তাহলে আমরা যেই ব্যাপারটা বলতেছিলাম এখানের মধ্যে কাজটা কি, যে আমরা V ইজ ইকুয়াল টু IR দুইটা ফর্মুলা দিয়ে কারেন্টের, যে টোটাল কারেন্টের দুইটা এক্সপ্রেশন বের করছি। একটা হলো টোটাল ভোল্টেজ আউটপুট ডিভাইডেড বাই R2 ইজ ইকুয়াল টু
টোটাল ভোল্টেজ ইনপুট ডিভাইডেড বাই R1 প্লাস R2। তো এখন এখানে থেকে ডিরেক্টলি একটা ফর্মুলা ইউজ করতে পারবা যে টোটাল ভোল্টেজ আউট ইজ ইকুয়াল টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইনটু ইনপুট ভোল্টেজ। ঠিক আছে, সো এই ফর্মুলাটা তোমরা স্টুডেন্ট বুকের মধ্যে দেখবা এন্ড অন্য অনেক জায়গাতেই দেখবা যে এই ফর্মুলাটা তারা ইউজ করতেছে ফর পটেনশিয়াল ডিভাইডার সার্কিট, যে একটা স্পেসিফিক অ্যাপ্লায়েন্সের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হবে ওই জিনিসটা বের করার জন্য এই ফর্মুলাটা ইউজ করা হয়। কি জিনিস? আউটপুট ভোল্টেজ অর আমাদের ডিজায়ার্ড অ্যাপ্লায়েন্সের অ্যাক্রসে যত ভোল্টেজ ড্রপ হবে ওইটা ইকুয়াল টু কি হবে? ওই অ্যাপ্লায়েন্সের রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স ইনটু সার্কিটের টোটাল যতটুকু ভোল্টেজ সাপ্লাই করা হচ্ছে। ঠিক আছে, তো এখন এই জিনিসটা দিয়ে কাজটা কি, এগুলা এখন আমরা স্টুডেন্ট বুক থেকে দেখব। আমরা দেখি স্টুডেন্ট বুকে তারা কি বলতেছে। ওকে, সো এখন পটেনশিয়াল ডিভাইডার্স কি বলতেছে দেখি। We have seen that all the voltages supplied by EMFs in a circuit loop must be used by components as potential difference at other points in the circuit loop. So তাহলে total voltage rise আর total voltage fall throughout a complete loop কি থাকতে হবে? Same থাকতে হবে। Okay, the way that the voltage splits up is in proportion to the resistance of the components in the circuit loop. যে সিরিজ সার্কিটের জন্য তো আমরা ল এটা পড়ছিলামই যে ভোল্টেজটা কি হয়ে যাবে? Voltage will get divided in the ratio of resistances, যে যার রেজিস্ট্যান্স বেশি তার অ্যাক্রসে ভোল্টেজ বেশি, যার রেজিস্ট্যান্স কম তার অ্যাক্রসে ভোল্টেজ কম। আচ্ছা, সুপ্ত কি বলতেছে? ভাইয়া যদি আমরা V = IR ইউজ করে ভোল্টেজ বের করি তাহলে কি ভোল্টেজ আউটেরটা V = IR, এখন তুমি কোন ভিটা নিবা এটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে সুপ্ত, যে তুমি যদি আউটপুট ভোল্টেজটা নিতে চাও তো তখন আউটপুট ভোল্টেজ কার অ্যাক্রসে ড্রপ হইতেছে? R2 এর অ্যাক্রসে ড্রপ হইতেছে না বলতো? সো R2 এর রেজিস্ট্যান্স ইনটু R2 এর ভিতর দিয়ে যতটুকু কারেন্ট যায়, হ্যাঁ, যে R2 এর রেজিস্ট্যান্স ইনটু R2 এর ভিতর দিয়ে যতটুকু কারেন্ট যায় ওই দুটাকে মাল্টিপ্লাই করলে তুমি কি পাবা? আউটপুট ভোল্টেজ পাবা। ঠিক আছে, তুমি যদি কারেন্ট নাও R2 এর ভিতরে যতটুকু কারেন্ট যাচ্ছে ওইটা, কিন্তু রেজিস্ট্যান্স নাও অন্য আরেকটা কম্পোনেন্টের, তো তাহলে পরে হবে না। সো V = IR ইউজ করবা মানে স্পেসিফিক একটা কম্পোনেন্টের জন্য তোমার বলে দিতে হবে যে তুমি এই স্পেসিফিক কম্পোনেন্টের জন্য কত ভোল্টেজ ইউজ হচ্ছে এটা বের করতেছো। ঠিক আছে, ওকে, সো তাহলে আমরা যেই ব্যাপারটা বলতেছিলাম যে এখানের মধ্যে কাজটা কি, অ্যাজ শোন ইন ফিগার বি, যে ফিগার বি তে কি শো করতেছে দেখো, পাওয়ার সাপ্লাই করতেছে হলো 6 ভোল্ট। তো এখন এখানে আমার দুইটা রেজিস্টর আছে, ফিক্সড রেজিস্টর দুইটা। প্রথমে শো করতেছে যে একটা 10 ওহম রেজিস্টর, একটা 20 ওহম রেজিস্টর। 10 ওহম রেজিস্টর পাচ্ছে 2 ভোল্ট, 20 ওহম রেজিস্টর পাচ্ছে 4 ভোল্ট। এটা এমনিতেই বোঝা যায় বিকজ 20 ওহমের রেজিস্ট্যান্স বেশি, সো তার অ্যাক্রসে ভোল্টেজ বেশি হবে। 10 ওহমের রেজিস্ট্যান্স কম, সো তাহলে তার অ্যাক্রসে ভোল্টেজ কম হবে। তো এটা আমরা এমনিই বুঝতে পারতেছি কারেন্ট সব জায়গায় সেম এন্ড ভোল্টেজ উইল গেট ডিভাইডেড ইন দা রেশিও অফ রেজিস্ট্যান্সেস। যে 20 ওহমের রেজিস্ট্যান্স কি 10 ওহমের 2 টাইমস, সো তাহলে দেখো 20 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হইছে কত? 2 গুণ বেশি ড্রপ হইছে না? 10 ওহমের অ্যাক্রসে ড্রপ হইছে হলো 2 ভোল্ট, সো 20 ওহমের অ্যাক্রসে ড্রপ হচ্ছে কত? 4 ভোল্ট, সো তাহলে 2 টাইমস বেশি পাচ্ছে ভোল্টেজ। তো এরকম। তো এখন এখানের মধ্যে কি বলতেছে এর জন্য, the voltages across the two resistors must add up to 6, যে টোটাল ভোল্টেজ রাইজ আর টোটাল ভোল্টেজ ফল throughout the circuit must be same. সো এর জন্য 2 ভোল্ট প্লাস 4 ভোল্ট মিলে টোটাল ভোল্টেজ দ্যাট ইজ 6 ভোল্ট হইতে হবে। The 20 ohm resistor has twice the resistance, so তাহলে so takes twice the voltage as the 10 ohm resistor. This is a potential divider circuit. একদম সবচেয়ে সিম্পল একটা potential divider circuit হলো এটা। কি জিনিস? voltage is getting divided, that's it. তো এখন এখানের মধ্যে আমরা যেটা বলতেছিলাম, Ohm's law explains why the voltage is split in proportion to the resistance. কেন? Ohm's law তো V = IR বলে। সো তাহলে
কারেন্ট তো ফিক্সড, সিরিজ সার্কিটের জন্য কারেন্ট হলো ফিক্সড, সো তাহলে যার রেজিস্ট্যান্স বেশি তার অ্যাক্রসে ভোল্টেজও বেশি, যার রেজিস্ট্যান্স কম তার অ্যাক্রসে ভোল্টেজও কম। তো এইভাবে করে ব্যাপারটা আসে। কি বলতেছে, কনসিডার দ্য রেজিস্ট্যান্সেস and voltages in figure B in more general terms as R1 for 10 ohm resistor and R2 as R1 and R2, যে R1 হলো 10 ohm রেজিস্টরটা, R2 হলো 20 ohm রেজিস্টরটা, and their corresponding PDs as V1 and V2. So এটাকে V1 বলবো, এটাকে V2 বলবো। Okay, this will make the calculation valid for all calculations of resistances or for all values of resistances. কেমন? And calculating the current through each one gives us I1 is equal to V1 by R1, I2 is equal to V2 by R2. Since the values of I are the same, so তাহলে ভোল্টেজের রেশিও আর রেজিস্ট্যান্সের রেশিও কি সেম আসে, যে V1 by V2 is equal to R1 by R2. আচ্ছা, এই মিটিং এ টাইম আর 1 মিনিটের কম আছে, তোমরা নেক্সট টাই জয়েন করো, ওখানে আমরা কন্টিনিউ করতেছি। ওকে, সো তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম ওখানে থেকে কন্টিনিউ করি, যে কি জিনিস, যে একটা সিরিজ সার্কিটের মধ্যে ভোল্টেজটা কিভাবে ডিভাইড হবে ইন দা রেশিও অফ দা রেজিস্ট্যান্সেস অফ দা কম্পোনেন্ট, যে যেই কম্পোনেন্টের রেজিস্ট্যান্স বেশি তার অ্যাক্রসে ভোল্টেজ বেশি, যেই কম্পোনেন্টের রেজিস্ট্যান্স কম তার অ্যাক্রসে ভোল্টেজ কম। কেন? বিকজ অ্যাকর্ডিং টু V is equal to IR, সিন্স কারেন্ট ইজ দা সেম এভরিওয়্যার ইন আ সিরিজ সার্কিট, তো কারেন্ট সব জায়গায় সেম, তো তাহলে যার রেজিস্ট্যান্স বেশি তার অ্যাক্রসে ভোল্টেজ বেশি, যার রেজিস্ট্যান্স কম তার অ্যাক্রসে ভোল্টেজ কম। তো এরকম। আচ্ছা, সো এখন এখানের মধ্যে কি বলতেছে, so the voltage is split in the same proportion as the ratio of the resistances for any values of resistance. তো তাহলে যে কোনো রেজিস্ট্যান্সের ভ্যালু থাকুক না কেন ভোল্টেজটা কি হবে, রেজিস্ট্যান্সের রেশিওতে ডিভাইড হবে। তো তাহলে কি, this means that for a known EMF supply voltage we can carefully choose resistances to share the voltage and provide a specific value of PD on one component, যেটা আমরা একটু আগে ডিসকাস করতেছিলাম, যে কেন আমরা চাবো ভোল্টেজটা ডিভাইড হোক, যে আমাদের মেইন ইন্টেনশনটাই হলো এরকম, যে যার যতটুকু ভোল্টেজ লাগে তাকে ততটুকু ভোল্টেজ দিব, এর থেকে বেশিও দিব না কমও দিব না, বিকজ দ্যাট মাইট আদারওয়াইজ ড্যামেজ দ্য অ্যাপ্লায়েন্স অর ড্যামেজ দ্য কম্পোনেন্ট। সো তাহলে কি বলতেছে, if we then also remember that all parallel branches in a circuit must have the same voltage, যে এখানের মধ্যে কাজটা কি, all parallel branches in a circuit must have the same voltage, তো তাহলে কি হবে, then any branch we set up in parallel with that specific PD will also have the same voltage. এইখানে কি বললো এই জিনিসটা আমরা দেখি। সাপোজ এখানের মধ্যে ওয়াও, মেজাজটা কি খারাপ করতেছে, স্ক্রিন শেয়ার। ওকে, সো তাহলে যে কথাটা বলতেছিলাম এখানের জন্য সবাই একটু খেয়াল করো, যে এখানে রিক্তি একটু বলো, যে এখানে আমরা কি করতেছিলাম, R2 was the main component যাকে নিয়ে আমরা কনসার্ন ছিলাম, তাই না, যে তার অ্যাক্রসে ভোল্টেজ কত এটা নিয়ে আমাদের সব মাথা ব্যথা ছিল। কেন? বিকজ R2 is our main component যাকে আমরা কি করতে চাই, ভোল্টেজ সাপ্লাই করতে চাই। ঠিক আছে, এখন R2 যতটুকু ভোল্টেজ পাবে, এখন আমি যদি R2 এর অ্যাক্রসে, হ্যাঁ, এখন আমি যদি R2 এর অ্যাক্রসে কি করি, আমি যদি R2 এর অ্যাক্রসে এরকম একটা কুলিং সার্কিট লাগাই দেই, ঠিক আছে, আর একটা স্পেসিফিক একটা অ্যাপ্লায়েন্স, স্পেসিফিক একটা কম্পোনেন্ট যাকে আমি ভোল্টেজ দিতে চাই। তো এখন এখানের মধ্যে বলো তো রিক্তি, R2 আর কুলিং সার্কিটটা
ওর কম্পোনেন্টটা তারা দুইজন কি আছে, একজন আরেকজনের প্যারালেলে আছে না বলতো? আচ্ছা, সো তাহলে R2 যতটুকু ভোল্টেজ পাবে, কুলিং সার্কিট কি এর থেকে বেশি ভোল্টেজ পাবে নাকি কম ভোল্টেজ পাবে? সেম ভোল্টেজ পাবে। এক্সিলেন্ট। কেন? বিকজ R2 and the cooling circuit are in parallel to one another. এসাস কি বুঝতেছো কি বলতেছি? যে এখানে মধ্যে R2 আর কুলিং Yes. সার্কিট তারা কি আছে, একজন আরেকজনের প্যারালেলে আছে। সো তাহলে R2 যতটুকু ভোল্টেজ পাবে, কুলিং সার্কিটটাও কি পাবে, একদম এক্স্যাক্টলি ইকুয়াল অ্যামাউন্ট অফ ভোল্টেজ, বিকজ দে আর ইন প্যারালেল টু ওয়ান অ্যানাদার। একদম এইরকম সার্কিট হয়ে গেল না আমাদের? দেখো তো ব্যাপারটা, এই যে কম্বাইন্ড সার্কিট নাম্বার 1, লেফট হ্যান্ড সাইডেরটা এমন হয়ে গেল না যে আর হ্যাঁ হলো আমাদের ফিক্সড রেজিস্টরটা, যে নাকি এক্সেস কোনো ভোল্টেজ থাকলে পরে ওটাকে নিয়ে নিচ্ছে। তো এখন R1 and R2 they are in parallel with one another, so they must have the same amount of voltage. So তাহলে V1 and V2, যে V1 and V2, R1 আর R2 এর অ্যাক্রসে ভোল্টেজ গুলো হলো V1 and V2, এই দুটো কি হবে, অলওয়েজ সমান সমান হবে। তো এই কথাটা এখানে মধ্যে বলতেছে, বুঝতে পারছো? বাকি সবাই? মারিয়া? মারিয়া কি বুঝতেছো কি বলতেছি? তোমাদের কিন্তু এরকম রেসপন্স যদি এমন না আসে, তো তাহলে তোমাদের ভিডিও অন করার, ক্লাসে ফুল টাইম ভিডিও অন করে রাখার ব্যাপারটা কিন্তু এনফোর্স করা লাগবে। ঠিক আছে? তোমরা এতদিন ধরে জিজ্ঞাসা করার পর রেসপন্ড করতে দেখে তোমাদের ক্লাসে এরকম প্যারা দেওয়া হয় নাই। এখন থেকে তোমাদের যদি কাজে এরকম হয়, তো তাহলে পরে আমারও অ্যাকশন এরকম ভাবে নিতে হবে। ঠিক আছে? ওকে, তো তাহলে এর পরের ক্লাসের থেকে তোমাদের ভিডিও অন করা কম্পালসরি থাকবে। ঠিক আছে? আর ভিডিও অন না করলে পরে তখন ক্লাস থেকে বের করে দেওয়া হবে। আচ্ছা, তো তাহলে এখন এখানের মধ্যে আমরা দেখি এর পরে জিনিসগুলা কি, যেটা বলতেছিলাম। ফার্স্ট অফ অল আমাদের কুলিং সার্কিটের কথা আমরা প্রথমে বলি নাই। আমরা ফার্স্টে কি নিয়ে কথা বলতেছিলাম? সরি, আমরা ফার্স্টে এরকম কথা বলতেছিলাম যে R1 and R2 তারা হলো একজন আরেকজনের সাথে সিরিজে আছে। সো তাহলে তাদের মধ্যে ভোল্টেজটা কি হবে, তাদের মধ্যে ভোল্টেজটা ডিভাইড হয়ে যাবে ইন দা রেশিও অফ দ্য রেজিস্ট্যান্সেস, যে যার রেজিস্ট্যান্স বেশি তার অ্যাক্রসে ভোল্টেজ বেশি, যার রেজিস্ট্যান্স কম তার অ্যাক্রসে ভোল্টেজ কম। ওকে, তো এখন এটা বললাম, এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা নাই। সো তাহলে R2 এর অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ হবে, ওই ভোল্টেজটাকে আমরা বলবো ভি আউট। ঠিক আছে? ভোল্টেজ আউটপুট। এখন এখানের মধ্যে বলতেছিলাম, আচ্ছা R2 এর অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ হয়, এখন যদি আমি কি করি, R2 এর অ্যাক্রসে আরেকটা কম্পোনেন্ট অ্যাড করে দেই। ঠিক আছে? যে কোনো একটা র্যান্ডম কম্পোনেন্ট অ্যাড করে দিলাম, যে কোনো এরকম একটা র্যান্ডম কম্পোনেন্ট অ্যাড করে দিলাম। সো তাহলে এখন কি হবে, এই কম্পোনেন্ট কতটুকু ভোল্টেজ পাবে? মারিয়া, এই যে কম্পোনেন্ট আমি অ্যাড করছি, সে কতটুকু ভোল্টেজ পাবে বলো তো? টোটাল ভোল্টেজ এটা কি পাবে না? টোটাল ভোল্টেজ পাবে। এই যদি তোমার না ভাইয়া বুঝতে পারতেছি না। এই যদি তোমার বোঝা হয়ে থাকে, তো তাহলে পরে তো আর কি বলবো, যে তোমার ক্লাসের মধ্যে এই কাজ ওই কাজ এত কিছু যদি করা লাগে, তো তাহলে পরে তো আসলে তোমাদের লাইভ ক্লাস নিয়ে তো লাভ নাই। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে যেই কম্পোনেন্টটা আমি R2 এর প্যারালেলে দিছি, তো তাহলে R2 যতটুকু ভোল্টেজ পাবে, আর কি বলে,
R2 এর প্যারালেলে যতগুলা কম্পোনেন্টই আমরা অ্যাড করি না কেন সবগুলা কম্পোনেন্ট সেম অ্যামাউন্ট অফ ভোল্টেজ পাবে, যে ভি আউটপুট সমান ভোল্টেজ পাবে। হ্যাঁ ঠিক আছে লামিয়া, তোমার অ্যান্সার যে ভি আউট সমান ভোল্টেজ পাবে। তো এখন এখানের মধ্যে মনে করো আমি একটা কম্পোনেন্ট অ্যাড করছিলাম, তো মনে করো একটা কম্পোনেন্ট না দিয়ে আমি অনেকগুলা কম্পোনেন্ট দিই, যে R2 এর প্যারালেলে আমি এরকম অনেকগুলা কম্পোনেন্ট দিলাম। এটা হলো কম্পোনেন্ট 1, এটা হলো কম্পোনেন্ট 2, এটা হলো কম্পোনেন্ট 3। তো যতগুলি আমি কম্পোনেন্ট দেই না কেন, they are all in parallel to what? কম্পোনেন্ট 1, কম্পোনেন্ট 2, কম্পোনেন্ট 3 সবগুলি কি আছে? R2 এর প্যারালেলে আছে না মারিয়া? তো তাহলে R2 যতটুকু ভোল্টেজ পাচ্ছে, R2 কতটুকু ভোল্টেজ পাচ্ছে? R2 কতটুকু ভোল্টেজ পাচ্ছে এই জিনিসটা জিজ্ঞাসা করছি। R2 এর অ্যাক্রসে যে ভোল্ট মিটারটা লাগানো ওখানে কি লেখা? ভি আউট। সো তাহলে R2 কতটুকু ভোল্টেজ পাচ্ছে? ভি আউট সমান ভোল্টেজ পাচ্ছে। সো তাহলে R2 এর প্যারালেলে যেই সব কম্পোনেন্ট গুলো অ্যাড করছি, কোনটা? C1, C1 কতটুকু ভোল্টেজ পাবে? C2 ভেরি গুড। সো তাহলে সবগুলি যে R2 এর প্যারালেলে যতগুলি কম্পোনেন্টই আছে সবাই কি পাবে? সেম ভোল্টেজ পাবে। সো তাহলে এইটাই ছিল মেইন বুঝার ব্যাপারটা, যে আমরা স্টুডেন্ট বুকে মাত্র একটা লাইন পড়ে আসলাম যে আমরা তো পটেনশিয়াল ডিভাইডারের ব্যাপারটা বুঝছি, যে ভোল্টেজটা, যে পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা সাপ্লাই করে এটা দুইটা রেজিস্টরের মধ্যে ডিভাইড হয়ে যাবে। কেমন ভাবে ডিভাইড হবে? তাদের রেজিস্ট্যান্সের রেশিওতে ডিভাইড হবে। ওকে, এখন আমরা রেজিস্ট্যান্সের রেশিওতে ডিভাইড ফার্স্টে করলাম। এখন R2 এর প্যারালেলে যে কোনো কম্পোনেন্ট যদি আমরা অ্যাড করি, তো তাহলে অ্যাকর্ডিং টু দ্য রুল অফ আওয়ার প্যারালেল সার্কিট কি হবে? যতগুলি কম্পোনেন্ট প্যারালেলে থাকবে দে উইল অল রিসিভ দ্য সেম অ্যামাউন্ট অফ ভোল্টেজ। সো তাহলে R2 ভি আউট সমান ভোল্টেজ পাচ্ছে। সো তাহলে R2 এর প্যারালেলে যতগুলি কম্পোনেন্টই আমরা দেই না কেন সবগুলি কি পাবে? ভি আউট সমান ভোল্টেজ পাবে। তাই তো? এটা কি বুঝা নিয়ে এখন কারো কোনো কনফিউশন আছে? নাবিলা কি বুঝতে পারছো? ওকে, সো তাহলে বুঝতে পারলে ভালো। সো এখন আমরা স্টুডেন্ট বুকে যেই লাইনটা পড়তেছিলাম ওই লাইনের মধ্যে এখন আবার ফেরত যাই, যে এই লাইনটার মধ্যে স্পেসিফিক্যালি বলছিল যে কি জিনিস, যে if we then also remember that all parallel branches in a circuit must have the same voltage, তো তাহলে then any branch we set up in parallel with that specific PD, মানে কি ওই V output সমান PD যেটা, so will have the same voltage। তো তাহলে R2 এর প্যারালেলে যদি আমরা অন্য কোন কম্পোনেন্ট অ্যাড করি সেও কি পাবে? R2 যতটুকু ভোল্টেজ পাচ্ছিল সেও সেম অ্যামাউন্ট অফ ভোল্টেজ পাবে। সো তাহলে এই কথাটা এখানে বলতেছে, সো we can set up a circuit to provide an exactly chosen value of voltage to the parallel branch। সো আমরা স্পেসিফিক্যালি আমাদের কম্পোনেন্টের যতটুকু ভোল্টেজ লাগবে ঠিক ততটুকু ভোল্টেজে তাকে কি করতে পারবো? সাপ্লাই দিতে পারবো। Using variable resistors, this setup can be used to provide whatever voltage we choose। যেটা বলছিলাম যে ফিক্সড রেজিস্টর ইউজ করলে আমাদের ওরকম লিবার্টিটা থাকে না, যে আমরা নিজের ইচ্ছা মতো ভোল্টেজটাকে এত ভালোভাবে ম্যানিপুলেট করতে পারি না, কিন্তু ম্যানিপুলেট করার জন্য আমরা কাকে ইউজ করতে পারি? উই ক্যান ইউজ আ ভেরিয়েবল রেজিস্টর। সো এই কথাটা বলতেছে, this can be particularly useful if our EMF source is a fixed value like a battery which can only supply say 6 ভোল্ট। যে আমরা যেমন একটা এক্সাম্পলের কথা বলে আসছি অলরেডি, যে মনে করো আমাদের পাওয়ার সাপ্লাই 6 ভোল্ট ভোল্টেজ দিতে পারে, তো এখন বাল্ব যেটা আমি জ্বালাবো তার লাগবে হলো 3 ভোল্ট। সো তাহলে 6 ভোল্টের পাওয়ার সাপ্লাই ডিরেক্টলি একটা 3 ভোল্ট যার লাগে ওরকম একটা বাল্বের অ্যাক্রসে অ্যাড করে দিলে পরে তো ওই বাল্বটা জ্বলে যাবে। সো এটা যেন না হয় এর জন্য আমাদের কি করতে হবে? বাল্বকে যতটুকু ভোল্টেজ দরকার ঠিক ততটুকুই সাপ্লাই করতে হবে, বাকি এক্সেস যতটুকু ভোল্টেজ বা ইলেকট্রিক্যাল এনার্জি ছিল ওইটাকে অন্য কোনো কম্পোনেন্ট দিয়ে ইউজ আপ করে ফেলতে হবে। এইটাই হলো পটেনশিয়াল ডিভাইড করার মেইন কাজ। তো
তো এই যে এখানের জন্য কাজটা কি করবে দেখো, in section 4a.3 we saw graphs of current against potential difference for various components. So যে IV characteristics দেখছিলাম না, কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স ওইগুলা। এখন কি বলতেছে, in order to undertake the investigation to produce this data a potential divider circuit could be used. যে আমরা ওই যে কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স এর জন্য যেই ডিফারেন্ট ভোল্টেজে কারেন্ট কিভাবে কিভাবে চেঞ্জ হইছে, সো আমাদের পাওয়ার সাপ্লাই তো আমরা বারবার করে চেঞ্জ করব না, তাই না? ব্যাপারটা তো একদম সিলি হয়ে যায় যে আমরা 1 ভোল্ট সাপ্লাই করার জন্য একবার 1 ভোল্টের ব্যাটারি ইউজ করলাম, 2 ভোল্ট সাপ্লাই করার জন্য একবার 2 ভোল্টের ব্যাটারি ইউজ করলাম, 3 ভোল্ট সাপ্লাই করার জন্য একবার 3 ভোল্টের ব্যাটারি ইউজ করলাম, 1.7 ভোল্ট সাপ্লাই করার জন্য 1.7 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই নতুন করে বানাইলাম। এটা তো আসলে লজিক্যাল না। তো আমাদের কি করব, আমাদের পাওয়ার সাপ্লাই মনে করো ফিক্সড, সে 12 ভোল্ট সাপ্লাই করতে পারে। সো তাহলে আমি কি করব, আমার পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটাকে আমি পটেনশিয়াল ডিভাইডার ইউজ করে চেঞ্জ করতে থাকবো। যে এখানের মধ্যে বেসিক্যালি কি হোয়াট উই আর ডুইং, যে মনে করো আমরা একটা রেজিস্ট্যান্স ওয়্যারের জন্য কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স ইনভেস্টিগেট করতে চাই। সো এখানের মধ্যে কাজটা কি, একটা রেজিস্ট্যান্স ওয়্যারের জন্য আমাদের কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স কেমন, এরকম না? তো এমন মানে কি, এমন মানে হলো যে 0 ভোল্টের জন্য 0 কারেন্ট, 1 ভোল্টের জন্য একটা সার্টেন কারেন্ট, 2 ভোল্টের জন্য সার্টেন কারেন্ট, 3 ভোল্টের জন্য আরেকটা কারেন্ট, 4 ভোল্টের জন্য আরেকটা কারেন্ট। দেন আবার অপোজিট ডিরেকশনে যে পোলারিটিটা উল্টাই দিলাম, দেন -1 ভোল্টের জন্য এত, -2 ভোল্টের জন্য এত, -3 ভোল্টের জন্য এত, এরকম। তো এই যে আমরা এত ডিফারেন্ট ভোল্টেজের ভ্যালু সাপ্লাই করতে পারতেছি, হাউ ইজ দ্যাট পসিবল? বাই ইউজিং আ পটেনশিয়াল ডিভাইডার সার্কিট। কিভাবে? এই যে দেখো, রেজিস্ট্যান্স ওয়্যার হলো একটা কম্পোনেন্ট যার অ্যাক্রস এ ভোল্টেজটা নিয়ে আমরা ইন্টারেস্টেড, এন্ড তার সাথে সিরিজে আমি কি করছি, একটা ভেরিয়েবল রেজিস্টর অ্যাড করে দিছি। তো এখানের মধ্যে ব্যাপারটা কি হবে, আমি ভেরিয়েবল রেজিস্টরের রেজিস্ট্যান্সটা যদি চেঞ্জ করি, তো তাহলে কি হবে, এখানের মধ্যে কম্পোনেন্ট কে কে বলো তো সাইমা? এখানের মধ্যে কম্পোনেন্ট হলো ভেরিয়েবল রেজিস্টর আর রেজিস্ট্যান্স ওয়্যার, রাইট? সো এখন ভেরিয়েবল রেজিস্টর আর রেজিস্ট্যান্স ওয়্যার হলো, এই দুইটা হলো মেইন আমার কি কম্পোনেন্ট গুলা। সো এখন ওর অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হবে, যে ভেরিয়েবল রেজিস্টরের অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হবে, আর রেজিস্ট্যান্স ওয়্যারের অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হবে। সো এখন ভেরিয়েবল রেজিস্টরের রেজিস্ট্যান্স যদি আমি চেঞ্জ করি, এটা কি করবে, ইভেন্চুয়ালি তোমার রেজিস্ট্যান্স ওয়্যারের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হবে এটার মধ্যে একটা ইফেক্ট ফেলবে না? ওকে, সো তাহলে এইটাই হলো আমার মেইন কাজ, যে আমি কি করব, ভেরিয়েবল রেজিস্টরটা দিয়ে এরকম রেজিস্ট্যান্সটা ভ্যারি করে করে ইভেন্চুয়ালি আই উইল ডিটারমাইন the current flowing through the resistance wire for different voltages. যে এখানের মধ্যে কাজটা কি দেখো, কি বলতেছে, ফিগার সি shows a piece of resistance wire for which the current and voltage can be measured. যে পিস অফ রেজিস্ট্যান্স ওয়্যারের প্যারালেলে একটা ভোল্টমিটার অ্যাড করে রাখছি, সো তার ভোল্টেজ কত এটা বের করতে পারবো। এন্ড সার্কিটটা একটা সিরিজ সার্কিট, তো যে কোনো একটা জায়গায় অ্যামিটার বসাইলেই হইলো, সো কারেন্টের রিডিংটা আমরা অ্যামিটার থেকে পাবো। ওকে, এখন বলতেছে কি, ইফ the variable resistor is set to a high resistance, যে অনেক হাই রেজিস্ট্যান্স যদি দিয়ে রাখি, রেজিস্ট্যান্স অনেক 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 বেশি, সো হোয়াট উইল হ্যাপেন, রেজিস্টরের অ্যাক্রসেই বেশি ভোল্টেজ যাবে, রেজিস্ট্যান্স ওয়্যার এত বেশি ভোল্টেজ পাবে না। তো তাহলে তখন লো ভোল্টেজের জন্য আমরা রিডিং নিলাম। এরপরে আস্তে আস্তে ভেরিয়েবল রেজিস্টরের রেজিস্ট্যান্স কমাইতে থাকবো। তো ভেরিয়েবল রেজিস্টরের রেজিস্ট্যান্স কমাইলে সে কি পাবে, বেশি ভোল্টেজ পাবে নাকি কম ভোল্টেজ পাবে? ঠিক, ভেরিয়েবল রেজিস্টরের রেজিস্ট্যান্স যদি কমায় দেই, তো তাহলে সে কি পাবে, বেশি ভোল্টেজ পাবে নাকি কম? কম পাবে, ভেরি গুড। সো তাহলে ভেরিয়েবল রেজিস্টরের রেজিস্ট্যান্স কমায় দিলে যার রেজিস্ট্যান্স কম তার অ্যাক্রসে ভোল্টেজও কম, সো তাহলে সে কম ভোল্টেজ পাবে। তো ভেরিয়েবল রেজিস্টর যদি কম ভোল্টেজ পায়, তো তাহলে বেশি পাবে কে, রেজিস্ট্যান্স ওয়্যার। সো তাহলে ওইভাবে করে আমরা রেজিস্ট্যান্স ওয়্যারের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হইতেছে ওইটা আমরা কি করতে পারতেছি, ম্যানিপুলেট করতে পারতেছি। তো এই কথাটা এখানের মধ্যে বলতেছে যে ইফ দ্য
variable resistor is set to a high resistance, তখন কি হবে? Then it will have a high potential difference. তো তাহলে ভেরিয়েবল রেজিস্টরের অ্যাক্রসে তখন ভোল্টেজ হবে বেশি বিকজ তার রেজিস্ট্যান্স বেশি, and only a small voltage will be left for the test wire or the resistance wire. By decreasing the resistance of the variable resistor, যে variable resistor resistance যত কমাবো, what will happen? The PD across the test wire will increase. তো তখন টেস্ট ওয়্যারের অ্যাক্রসে or the resistance wire অ্যাক্রসে ভোল্টেজ বাড়তে থাকবে। We can then adjust the variable resistor to set the values of PD on the test wire to those we need for current voltage plot. So আমরা যত ভোল্টেজের জন্য কারেন্টের ভ্যালু ইনভেস্টিগেট করতে চাই তত ভোল্টেজে আমরা কি করতে পারবো? নিয়ে যেতে পারবো। So this is how the current voltage characteristics graph were produced, যে তাদেরকে এরকম ডিফারেন্ট কম্পোনেন্টের সাথে কি করছি? ভেরিয়েবল রেজিস্টর অ্যাড করে দিছি, দেন ভেরিয়েবল রেজিস্টর রেজিস্ট্যান্স বাড়ায় কমায় আমরা রিডিং গুলা নিছি। সবাইকে বুঝতে পারছো যে প্রসিডিওরটা তারা কি এক্সপ্লেইন করছে? ভেরি গুড। সো এখন আমরা পটেনশিয়াল ডিভাইডার ইকুয়েশন যেটা একটু আগে ডেরাইভ করে আসছিলাম, যে বলতেছিলাম কি পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা সাপ্লাই করে এটাকে তারা জেনারেল একটা টার্ম দেয় ভি ইন, দ্যাট ইজ ভোল্টেজ ইনপুট, আর যেই কম্পোনেন্টের ভোল্টেজটা নিয়ে আমরা ইন্টারেস্টেড ওই কম্পোনেন্টের ভোল্টেজটাকে তারা নাম দেয় কি ভি আউট, আর ওই কম্পোনেন্টটা অলওয়েজ R2 হয় আর কি। তারা 2 নাম্বার কম্পোনেন্টটাকে এরকম ভাবে ডিল করে। এটা তাদের একটা কনভেনশন না, অ্যাকচুয়ালি এমন করে আর কি। তুমি ইচ্ছা হলে অন্য একটা ধরতেও পারো, তুমি R1 টাকে মেইন ভোল্টেজ ধরতে পারো আর তোমার ডিজায়ার্ড ভোল্টেজ ধরতে পারো, যায় আসে না। বাট দ্য ইকুয়েশন উইল অলওয়েজ বি অফ দ্য সেম টাইপ, যে ভোল্টেজটা কি হবে রেজিস্ট্যান্সের রেশিওতে ডিভাইড হয়ে যাবে, এমন টাইপের ব্যাপার। সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার? In circuit D, we have the general terminology for the values used in a calculation of a potential divider circuit. যে V out, যেই ভোল্টেজ যেই কম্পোনেন্টের ভোল্টেজ নিয়ে আমরা ইন্টারেস্টেড, R1, R2 and V in. Using this, we can calculate the PD across the component of interest. তো আমাদের component of interest টা কে? আমাদের component of interest টা হলো R2. ওকে, অলওয়েজ R2 কে তারা ধরে, which is usually drawn as the second resistance R2 বলেও দিছে তারা। ওকে, using the potential divider equation, এটা ডেরাইভ কিভাবে করা হয়েছে এটা একটু আগে তোমাদেরকে নোটপ্যাডে দেখানো আছে। সো এখানে নিয়ে হোপফুলি তোমাদের কোনো প্রবলেম নাই। সো এই ফর্মুলা যেহেতু তোমাদের স্টুডেন্ট বুকে ডেরাইভ করা, you can use this formula directly for any potential divider circuit calculation. So এই যে এখানের মধ্যে দেখো বলতেছে কি, using the values in figure D, we can find the PD across R2, যে এখানের জন্য V out যদি বের করতে চাই, what will be V out? ফর্মুলাতে যদি বসাই দেই, V out is equal to R2 divided by R1 plus R2 into V in. So এখন এখানে R2 কত? 500, R1 কত? 100, R2 হলো 500, আর ইনপুট কত ভোল্টেজ? 12। সো এখানে থেকে আমাদের কত আসে? 10 ভোল্ট। সো তাহলে V আউটপুট ইজ ইকুয়াল টু 10 ভোল্ট। সো এই যে তারা বলে দিছে এক্সাম হিন্টে যে এই স্টেপ এন্ড লেআউট ফলো করলে পরে তোমার এক্সামে কোনো মার্কস কাটা হবে না, বিকজ এক্সাম্পল ক্যালকুলেশনস গুলো। হ্যাঁ বলো সুপ্ত। এই ফর্মুলাটা না ইউজ করেও তো বের করতে পারবো না আমরা? হ্যাঁ, এই ফর্মুলা না ইউজ করে বের করতে পারবে, এটা কোনো সমস্যা না। জাস্ট এখানে তোমার একটা রেডিমেড ফর্মুলা অলরেডি বানানো, সো তুমি ডিরেক্টলি ইউজ করে ফেললে তোমার টাইম বাঁচবে। বেসিক্যালি এটাই তোমার দরকার, যে টাইম অনেক ভ্যালুয়েবল একটা জিনিস যেটা এক্সাম হলে গেলেই বোঝা যায়। স্পেসিফিক্যালি ফর ইউনিট 1, যে ইউনিট 1 এত ইজি থাকে বাট স্টিল জাস্ট টাইমের জন্যই অনেকজন অনেকগুলা কোয়েশ্চেন দিতে পারে না অ্যানসার। ওকে, সো তাহলে এই জিনিসটা আমরা দেখলাম যে ভি আউট কিভাবে করে আমাদের একটা পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের জন্য বের করা যায়। আমরা নেক্সট ক্লাসে পটেনশিয়াল ডিভাইডার সার্কিটটা শেষ করব, যে পটেনশিওমিটার এই সার্কিটটা আর এই অ্যাপ্লায়েন্সটা তোমাদের কিভাবে যারা ও লেভেলসে পড়ছো তোমাদের দেখার কথা, তোমাদেরকে ক্লাসে দেখানো হয়েছিল। এটা নিয়ে আমরা আরো ডিটেইলে ডিসকাশন করব নেক্সট ক্লাসে।
তো নেক্সট ক্লাসে আমাদের পটেনশিয়াল ডিভাইডার সার্কিট শেষ করার পর, সো টিউসডেতে পটেনশিয়াল ডিভাইডার সার্কিট এন্ড থার্সডেতে ইএমএফ এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স। সো উইদিন দিস উইক হোপফুলি আমাদের ইলেকট্রিসিটি শেষ হয়ে যাবে। সানডেতে একটা ওভারভিউ প্লাস ওই যে আমাদের চেক পয়েন্ট এন্ড এক্সাম প্র্যাকটিস কোশ্চেনস গুলো সব সলভ করবো আর কি। তো তাহলে ভাই হ্যাঁ বলো। ভাই ইউনিট 1 ফার্দার বুকলেট আমরা মানে কি ইয়াতে মকের সময় করব? না, ইউনিট 1 এর ওই বুকলেটের ওগুলো আমি এই উইকের জন্য তোমাদের ইয়েগুলা কি বলে এমসিকিউ গুলা ওগুলা শেষ করায় দেন অলরেডি তো এইগুলা কি বলে এটা দেখাই, যে তোমাদেরকে অলরেডি এইগুলা দেওয়া হয়েছে না 1A হ্যাঁ 1A কিন্তু তোমরা পুরাটা অলরেডি কি করছো, সলভ করছো, তোমাদেরকে পিডিএফ হিসেবে দেওয়া হয়েছিল তাই না? সো হ্যাঁ হ্যাঁ 1A কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপার করানো হয়ে গেছে। সো এই উইকে তোমাদের এমসিকিউ যে কয়টা বাকি আছে ওই কয়টা শেষ করার পর উই উইল স্টার্ট এনার্জি, যে বুকলেটে এনার্জি টপিক থেকে শুরু না করে 1 দিয়ে করা হয়েছে। এনার্জি শেষ করছিলাম। হ্যাঁ ওইটাই। আচ্ছা হ্যাঁ, তো আলাদা ওয়ার্কশিট। সো আমাদের এরপরে মোমেন্টাম অ্যাকচুয়ালি কতগুলা ও লেভেলস এর থেকে কোশ্চেন নেওয়া হয়েছে বিকজ আমাদের মোমেন্টাম আগে স্পেসিফিকেশনে ছিল না ইউনিট 1 এ, ঠিক আছে? সো ওখানে ও লেভেলস থেকে কয়টা কোশ্চেন নেওয়া হয়েছে প্লাস A2 থেকেও কয়টা কোশ্চেন তোমাদেরকে দেওয়া হবে তাহলে যেন তোমাদের প্র্যাকটিসটা হয়ে যায়। এন্ড এরপর আমাদের বেসিক্যালি ম্যাটেরিয়ালস থেকে আমরা শুরু করব। সো এই উইকে উই উইল বি ডিলিং উইথ হোয়াট, ফার্স্ট অফ অল এমসিকিউ গুলা, দেন মোমেন্টাম রিলেটেড যে কোশ্চেন গুলো অ্যাড করা আছে এগুলা শেষ করব। সো এই উইকের মধ্যে টপিক 1 আমরা র‍্যাপ আপ করে ফেলবো অ্যালং উইথ দ্য এমসিকিউস। এমসিকিউ তে তো কোনো টপিক ওয়াইজ না, এমসিকিউ তো পুরা সব টপিকের এমসিকিউ আমরা করছি। দেন এই উইকের ফ্রাইডেতে এটা শেষ করার পর দেন এর পরের ফ্রাইডেতে ম্যাটেরিয়ালস আমরা শুরু করব, যে 2A স্টার্ট করব, 2A 2B ওয়েভস তো আমরা এখনো বাকি রাখছি, ওয়েভস আমরা পড়ি নাই। আমাদের ইলেকট্রিসিটি অলরেডি 4A শেষ, 4B এর এই যে আমাদের এইটা লাইক পরের শুক্রবারে প্রবলেম সলভিং হবে ইয়ার উপর। ম্যাটেরিয়ালস এর উপর। হ্যাঁ হ্যাঁ এরপর আমাদের ইএমএফ এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স এই উইকের লাস্ট দিন, যে থার্সডেতে শেষ হবে। পাওয়ার ইন ইলেকট্রিক সার্কিট এটা অলরেডি পারো তোমরা, সো দ্যাট উইল বি অল ফর ইলেকট্রিসিটি। দেন আমাদের ওয়েভস আর কোয়ান্টাম ফিজিক্স, যে নেচার অফ লাইট আর কি, সো এইগুলো একসাথে রিলেটেড দেখে আমরা ওয়েভস আর কোয়ান্টাম ফিজিক্স একসাথে করব ফ্রম 17th ডিসেম্বর থেকে আমরা ওয়েভ স্টার্ট করব আর কি। ইলেকট্রিসিটি শেষ করে উই উইল স্টার্ট ওয়েভস একটু বড় আছে স্টিল, আমরা স্কেজুল ওয়াইজ ওরকম আগাবো তাহলে যেন আমাদের টাইম মতো শেষ হয়, ঠিক আছে? আচ্ছা ওকে, সো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। নেক্সট ক্লাসে আমরা পটেনশিয়াল ডিভাইডার সার্কিট থেকে আবার কন্টিনিউ করব, ঠিক আছে? পটেনশিওমিটারের ব্যাপারগুলো এন্ড অটোমেটিক সার্কিট ওইসব নিয়ে ডিসকাস করব। তো আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ।